আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে আমি শুধু গল্পই বলি না, আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেই সেই সব গল্প যেগুলো আমার রক্ত জমিয়ে দিয়েছে, যেগুলো আমার ঘুম কেড়ে নিয়েছে, যেগুলো আমাকে বারবার ঘুরে তাকাতে বাধ্য করেছে অন্ধকারের দিকে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি গল্প, একটি এমন গল্প যে আমি নিজে কখনো বিশ্বাস করতে চাইনি, কিন্তু এটা ঘটেছে আমার জীবনে, ঘটেছে আমার চোখের সামনে। গল্পটা শুনুন ধীরে ধীরে। হয়তো আপনার মনে হবে এটা কি সত্যি নাকি কেবল একটা কল্পনা, কিন্তু আমি জানি এটা সত্যি, কারণ আমি সেদিন সেখানে ছিলাম। গল্পটা শুরু হয় রক্তের বৃষ্টি নামে। বছর হয়েছিল 2018। আমার বয়স তখন 28। ঢাকা থেকে আমি কিছুদিনের জন্য গিয়েছিলাম মাগুরা জেলার একটি ছোট গ্রামে, নাম বালিয়াপাড়া। নাম শুনেই মনে হয় কোনো বালির উপর গড়া পাড়া, কিন্তু সেখানে বালি নেই, আছে শুধু মাটি, গাছ আর এক ধরনের নীরবতা যেন সময়ের গতি থামিয়ে রেখেছে। আমি গিয়েছিলাম আমার মামার কাছে। তিনি সেখানে ছোট্ট একটা স্কুলের শিক্ষক। আমার জন্য একটা ছুটির প্ল্যান করেছিলাম, কিন্তু আসল কারণ ছিল অন্য। আমার মায়ের মৃত্যুর পর থেকে আমি কিছুটা মানসিক চাপে ছিলাম। ডাক্তার বলেছিলেন প্রকৃতির কাছাকাছি থাকলে মন শান্ত হবে, তাই মামা আমাকে নিমন্ত্রণ করেছিলেন। গ্রামে পৌঁছানোর পর প্রথম দিনটা ছিল স্বাভাবিক। মামা আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িটা ছিল একতলা, লাল মাটির চালা, চারপাশে তালগাছ আর একটা ছোট মুরগির খামার। বাড়ির পেছনে একটা পুকুর, যার জল সবসময় কালো মনে হতো। মামা বললেন, জল নোংরা না, পানির নিচে মাটি কালো, তাই এমন দেখায়। সেদিন রাতে আমি খেয়ে ঘুমাতে গেলাম। মামার বাড়িতে একটা আলমারির পাশে একটা বিছানা পেতে দেওয়া হয়েছিল। রাত কাটল শান্তিতে, কিন্তু দ্বিতীয় রাতেই সমস্যা শুরু হলো। রাত প্রায় 12টা। আমি ঘুমাচ্ছি, হঠাৎ কানে আসলো কোনো কিছুর টোকা, ধাতব শব্দ, টাপ টাপ টাপ। মনে হলো কেউ জানালার কাছে আঙুল দিয়ে টোকা দিচ্ছে। চোখ মেলে দেখি জানালা বন্ধ, বাইরে অন্ধকার, কিছু নেই। আমি মনে করলাম হয়তো পাখি বা বাতাসের কারণে শব্দ হচ্ছে। আবার ঘুমালাম, কিন্তু কয়েক মিনিট পর আবার শব্দ, এবার আরও জোরে, টাপ টাপ টাপ, আর সাথে একটা শব্দ যেন কেউ হাসছে, খুব ধীরে, খুব নিচু স্বরে। আমি উঠে বসলাম, মামার ঘরের দিকে তাকালাম। তার ঘরের আলো নিভু। আমি ধীরে ধীরে জানালার কাছে গেলাম। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। কিছু নেই, শুধু অন্ধকার। কিন্তু তখনই আমার চোখ পড়ল মাটির দিকে। জানালার নিচের মাটির উপর কিছু লাল দাগ, যেন কেউ রক্ত ফেলেছে। আমি চমকে উঠলাম। কাজল মামাকে ডাকলাম। মামা ঘুম থেকে উঠে এলেন। আমি তাকে বললাম কি দেখেছি। মামা হালকা হেসে বললেন, ভাই, তুমি নিশ্চয় ঘুমের মধ্যে কিছু দেখেছ। বাইরে কেউ থাকলে আমাদের কুকুর ডাকত, কিন্তু আমি জানতাম আমি কিছু দেখেছি। সেই রাতে আর ঘুম হলো না। পরের দিন সকালে মামা আমাকে নিয়ে গ্রামের চারপাশে ঘুরতে গেলেন। গ্রামের মানুষজন খুব বন্ধুত্বপূর্ণ, কিন্তু আমি লক্ষ্য করলাম যখন আমি মামাকে জানালার নিচের লাল দাগের কথা বললাম, তখন কয়েকজন মানুষের মুখ শুকিয়ে গেল। এক বুড়ো মানুষ আমাকে ডেকে নিয়ে গেলেন। তার নাম ছিল হাজি মিয়া। তিনি বললেন ওই বাড়িতে আগে কেউ বাস করত না। মামা যখন এলেন তখন সেটা খালি ছিল। আগে সেখানে এক মহিলা থাকতেন, তার নাম ছিল রোকেয়া। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছিল তার। হাজি মিয়া চোখ নামিয়ে বললেন, সে মারা গেছে, রহস্যজনকভাবে। এক রাতে তার শরীর থেকে রক্ত পড়তে শুরু হয়, চোখ, নাক, মুখ দিয়ে। ডাক্তার এসেছিল, কিন্তু কিছু বুঝতে পারেনি। পরের দিন সকালে তাকে মৃত পাওয়া যায়। কিন্তু সেই রাতে গ্রামের মানুষ বলে রক্তের বৃষ্টি পড়েছিল। আমি হেসে বললাম, রক্তের বৃষ্টি? এটা কি সম্ভব? হাজি মিয়া কঠিন চোখে। আমি বললাম, আমি জানি না, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ চোখ মেলে দেখি এগুলো। মামা আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন বাইরে।
সেখানে আমাদের ছোট্ট উঠোনে কয়েকটা লাল ফোঁটা, আরও অনেক। আমরা মাথা তুলে আকাশের দিকে তাকালাম। আকাশ ছিল মেঘলা, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছিল না। তবু ধীরে ধীরে আমাদের মাথার উপর থেকে কয়েকটা ফোঁটা পড়ল, লাল, ঘন, গাঢ় লাল। মামা চিৎকার করে উঠলেন, না, এটা আবার শুরু হয়েছে। সেই রাতে আমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করে ফেললাম। মামা কাঁদছিলেন। তিনি বললেন, আমি এটা ভুলে যেতে চেয়েছিলাম, আমি জানতাম এটা আবার হবে। আমি জিজ্ঞাসা করলাম, মামা এটা কি, কি হচ্ছে? মামা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, তুমি রোকেয়ার কথা শুনেছ? সে আমার স্ত্রীর খালা ছিল, আমি তাকে ভালোবাসতাম। সে একা ছিল, তার স্বামী মারা যায় অ্যাক্সিডেন্টে। তারপর সে এই বাড়িতে এসে থাকে, কিন্তু কয়েক মাস পর তার আচরণ বদলে যায়। সে রাতে কাঁদত, কেউ নেই শুনে বলতো, তুমি আমাকে ছাড়বে না। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন স্ট্রেস, কিন্তু এক রাতে সে আমাকে ফোন করে, কাঁদছে, বলে, মামা আমি মরছি, আমার শরীর থেকে রক্ত পড়ছে। আমি কিছু বুঝছি না। আমি ছুটে গেলাম, কিন্তু পৌঁছানোর আগেই সে মারা যায়। পুলিশ এসেছিল, তারা বলেছিল হৃদরোগ, কিন্তু আমি জানি তা না। কারণ সেই রাতে আমি বাইরে ছিলাম। আমি দেখেছি আকাশ থেকে রক্ত পড়ছে, গ্রামের কয়েকজন মানুষও দেখেছে। কিন্তু পরের দিন সবাই ভুলে গেল, মনে হয়েছে স্বপ্ন। কিন্তু আমি ভুলিনি, আমি জানি এটা সত্য। আর আজ এটা আবার হচ্ছে। আমি কাঁপছিলাম। বাইরে আবার টোকা শুরু হয়েছে, জানালার কাছে টাপ টাপ টাপ, এবার আরও জোরে, যেন কেউ ভেতরে ঢুকতে চাইছে। আমি জানালার পাশে গেলাম, পর্দা সরালাম। বাইরে কেউ নেই, কিন্তু জানালার কাছে কয়েকটা লাল দাগ, যেন কেউ রক্তের আঙুল দিয়ে লিখেছে, আমি এসেছি। আমি পিছনে সরে গেলাম। মামা আমাকে জড়িয়ে ধরলেন। ও ফিরে এসেছে, রোকেয়া ফিরে এসেছে। কিন্তু কেন? আমি চিৎকার করলাম, কারণ মামা চোখ বন্ধ করে বললেন, আমি তাকে মেডিকেল কলেজে নিয়ে যাইনি, তার মৃতদেহ নিয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম ডাক্তার কিছু বুঝতে পারবে, কিন্তু তারা তাকে কাটাকাটি করেছে। তার মস্তিষ্ক, হৃদয় সব নিয়েছে। তার আত্মা শান্তি পায়নি। এখন সে ফিরে এসেছে, রক্ত ছড়িয়ে তার বার্তা দিচ্ছে। সেই রাতে আমরা জাগ্রত ছিলাম। সারা রাত বৃষ্টি হচ্ছিল না, কিন্তু রক্ত পড়ছিল, ঘন ঘন, ছাদে, উঠোনে, গাছের পাতায়। আমার মনে হলো যেন আকাশ কাঁদছে। পরের দিন সকালে মামা আমাকে বললেন, তুমি ফিরে যাও, এখানে থাকলে তোমার ক্ষতি হবে। আমি বললাম, আপনি কি থাকবেন? মামা মাথা নাড়লেন, আমি থাকব, আমি তাকে শান্তি দেব। আমি ফিরে এলাম ঢাকায়, কিন্তু মনে মনে জানতাম এটা শেষ হয়নি। ঠিক 7 দিন পর রাত 8টায় আমার ফোন বেজে উঠল। নাম্বার ছিল অজ্ঞাত। আমি ধরলাম, কেউ কথা বলল না, শুধু শোনা গেল নিঃশ্বাসের শব্দ আর একটা মৃদু কান্না। মহিলার কান্না। কে আপনি? আমি জিজ্ঞাসা করলাম। ফোনের ওপার থেকে একটা কণ্ঠ এল, অতি মৃদু, যেন বাতাসে ভাসছে, তুমি আমার মামার কাছে গিয়েছিলে, তুমি আমাকে দেখেছ। আমি কাঁপতে লাগলাম। আপনি কে? আমি রোকেয়া। ফোন কেটে গেল। আমি সারা রাত জাগ্রত ছিলাম। পরের দিন মামাকে ফোন করলাম, কোনো উত্তর নেই। আমি আবার কল করলাম, কোনো সাড়া নেই। আমি সিদ্ধান্ত নিলাম আবার যাব। গ্রামে পৌঁছানোর পর আমি দেখলাম মামার বাড়ির দরজা খোলা, ভিতরে অন্ধকার। আমি ভিতরে ঢুকলাম। মামা, মামা, কোনো উত্তর নেই। আমি তার ঘরে গেলাম। বিছানা খালি, কিন্তু মেঝেতে রক্তের দাগ, আর দেয়ালে লেখা, আমি তোমাকে নিয়ে যাব। আমি পিছনে সরে গেলাম। তখন আমার ফোন বেজে উঠল, আবার সেই অজ্ঞাত নাম্বার। আমি ধরলাম। তুমি ফিরে এসেছ। সেই কণ্ঠ। এবার তুমি আটকে যাবে। কোথায় মামা? আমি চিৎকার করলাম। সে আমার সঙ্গে আছে, আমি তাকে শান্তি দিয়েছি।
এবার তোমার পালা। ফোন কেটে গেল। বাইরে আকাশ কালো হয়ে এলো। বৃষ্টি নেই, কিন্তু ধীরে ধীরে আকাশ থেকে ফোঁটা পড়তে শুরু করল। লাল, ঘন, রক্ত। আমি দরজার দিকে ছুটলাম, কিন্তু দরজা বন্ধ, চাবি নেই। আমি জানালা দিয়ে বের হতে চাইলাম। তখন আমি দেখলাম বাইরে একটা মহিলা দাঁড়িয়ে। সাদা শাড়ি, চুল খোলা, মুখ ঢাকা, কিন্তু তার চোখ দুটো লাল, রক্তে ভরা। সে আমার দিকে হাত বাড়াল। আমি পিছনে সরে গেলাম। তখন আমার মাথার পিছনে একটা শব্দ। আমি ঘুরে তাকালাম। মামা দাঁড়িয়ে, তার চোখ লাল, মুখ থেকে রক্ত পড়ছে। ভাই, তিনি বললেন, তুমি পালাতে পারবে না। সে তোমাকে দেখেছে। আমি চিৎকার করলাম। তখন আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি চোখ মেলে দেখি আমি হাসপাতালে। ডাক্তার বলছেন, আপনি 3 দিন অজ্ঞান ছিলেন। আপনার শরীর থেকে রক্ত পড়ছিল, কিন্তু কোনো কারণ পাচ্ছি না। আমি জিজ্ঞাসা করলাম, মামা, মামা কোথায়? ডাক্তার মাথা নাড়লেন। আপনার মামার মৃতদেহ পাওয়া গেছে বাড়ির পুকুরে। তার শরীর থেকে রক্ত পড়েছে। চোখ, নাক, মুখ দিয়ে আমি কাঁদতে লাগলাম। কিন্তু সেই রাতে আমি আবার ঘুমাতে গেলাম, আর স্বপ্নে দেখলাম আকাশ থেকে রক্ত পড়ছে। আর রোকেয়া হাত বাড়িয়ে বলছে, আমি তোমাকে ছাড়ব না। আমার সঙ্গে আসো। আমি জানি এটা শেষ হয়নি। সে আসবে, আমাকে নেবে। কারণ রক্তের বৃষ্টি শুধু একটা ঘটনা নয়, এটা একটা শপথ, এটা একটা অভিশাপ। আর আমি এর অংশ হয়ে গেছি। পরে আমি গবেষণা করলাম, জানতে পারলাম বিশ্বের বিভিন্ন জায়গায় রক্তের বৃষ্টি হয়েছে। 1860 সালে ইতালিতে রক্তবৃষ্টি হয়েছিল। 2001 সালে কেরালাতে লাল বৃষ্টি পড়েছিল। বিজ্ঞানীরা বলেছিলেন এটা মাইক্রোস্কোপিক অ্যালগি, কিন্তু স্থানীয় মানুষ বলেছিল এটা ভগবানের অভিশাপ। ভারতের কিছু গ্রামে আজও মানুষ বলে রক্তবৃষ্টি হলে কেউ মারা যাবে। আমি জানি আমার গল্প অবিশ্বাস্য মনে হবে, কিন্তু আমি যা বললাম তা আমি নিজে দেখেছি, নিজে অনুভব করেছি। আজ আমি সুস্থ, কিন্তু প্রতি রাতে আমি আকাশের দিকে তাকাই। আর যদি মেঘ কালো হয়, আমি জানি সে আসছে। ভাই, আপনারা কি বিশ্বাস করেন অতিপ্রাকৃত জগতের কথা? কি বিশ্বাস করেন কোনো আত্মা আমাদের মধ্যে ঘুরে বেড়ায়? নাকি এসব কেবল মানুষের ভয়ের কল্পনা? আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু যা ঘটেছে তার জন্য আমি আজ ভিন্ন মানুষ। আমি আর রাতে আকাশের দিকে তাকাই না, কারণ আমি জানি কেউ আছে যে আমার দিকে তাকিয়ে আছে। আজকের গল্পটা শেষ হলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি আপনার কাছে কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে, আমাকে মেসেজ করুন। আমি সেটা নিয়ে একটা গল্প বানাবো। আর যদি ভয় পেয়ে থাকেন তো আমি দুঃখিত, কিন্তু ভয় কাটার সবচেয়ে ভালো উপায় হলো আলো জ্বালানো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা। আমি আবার আসবো আরেকটা গল্প নিয়ে, কারণ গল্প শেষ হয় না, শুধু বদলায়। ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর মনে রাখবেন রাতের শব্দগুলো শুধু বাতাস নাও হতে পারে।